তোমরা কি সব জানতা গামছাওয়ালা নাকি? 3 এবং 9 বৃহত্তর নিয়ম কিন্তু সেমই। কি বলছে, যদি সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যায় তার মানে সংখ্যাটা পুরোপুরি ভাগ যাবে। 9 ক্ষেত্রেও তাই, সংখ্যাগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই সংখ্যাটি পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যাবে। তো দেখো এটাকে যদি দেখো যোগ করলে কত আসছে, 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 3 10 আর 5 15। দেখো 15 সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, তার মানে হচ্ছে পুরো সংখ্যাটাই কিন্তু ভাগ যাবে। দেখা যাক যায় কিনা। কাটাকুটি যারা পারো না দেখে নিতে পারো। এখানে দেখো 3 দিয়ে 5-এর ভিতরে 3 যদি যায় কবার যাবে, একবার যাবে। তো রইল বাই কত, 2, তাহলে সেই 2 আর 3 মানে 23 হবে। 23-এর ভিতরে কত যাবে, 3 7 21, 1 পড়ে রইল, তাহলে সেই 1 আর 2 হয় 12, তাহলে 3 4 12 হলো। আচ্ছা এখানে কিছু নেই 1, তো 0 দিয়ে 1-এর ভিতরে 3 যায় না ভাগ, তাই 0 দিয়ে পরেরটা ধরে নিলাম, মানে 14। 14 হলো, কোনো মিস্টেক হলো নাকি? আচ্ছা 3 অক্ষে 3, কোথাও মিস্টেক হয়েছে মনে হচ্ছে। আচ্ছা এখানে 3 সাথে 21, 2 থাকছে। হ্যাঁ 2 থাকছে 22, তাহলে 22-এর ভিতরে কত যাবে, 3 6 18, 2 3 3 6 18, না আরো একবার যাবে, 3 সাথে 21 যাবে। হ্যাঁ ঠিক বলেছো, 22 মানে 1 বাকি, 1 বাকি মানে 11, 11-এর ভিতরে কত যাবে, 3 3 9, 3 8 24, পুরোপুরি কিন্তু ভাগ যাচ্ছে। তবে দেখা গেল কি, সংখ্যাগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তার মানে সংখ্যাটা পুরোপুরি 3 দিয়ে ভাগ যাবে। 9 দিয়ে বিভাজ্য নিয়মও কিন্তু সেম। তাহলে 4 দিয়ে বিভাজ্য নিয়ম কি বলছে, বলছে এত বড় সংখ্যা 4 দিয়ে যাবে কি করে বুঝবো, বলছে লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় বা লাস্ট দুটো ডিজিট যদি দুটো শূন্য থাকে তাহলে অবশ্যই সেটা 4 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, 4 দিয়ে বিভক্ত নিয়ম কি বলছে, লাস্ট দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে, বা লাস্ট দুটো সংখ্যা যদি দুটো 0 হয় সেক্ষেত্রেও কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, দেখো 52-কে 4 তারং 52 গেল। এইবার আমরা করব 5। 5 দিয়ে বিভাজ্যতা নিয়ম কিন্তু খুবই সোজা। 5 দেখো যেগুলো দরকার সেগুলো করবো, লাস্টে 5 কিংবা 0 থাকা মানে সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে। এবার যদি বলা হয় 6 দিয়ে বিভক্ত নিয়ম, তাহলে আমরা 6কে উৎপাদকে যদি বিশ্লেষণ করি দেখা যাচ্ছে কি 2 আর 3, তার মানে কি বুঝলাম, সংখ্যাটা 2 মানে অবশ্যই মাস্ট বি জোড় সংখ্যা হতে হবে এক। তো ঠিক আছে, 2 দেখো তার মানে কি 6 দিয়ে বিভক্ত নিয়ম বলছে কি 2 দিয়েও যেটা যাবে সেটা 3 দিয়েও ঝরে যাবে। তো 2 দিয়ে যাবে মানে অবশ্যই মাস্ট বি সংখ্যাটা জোড় হতে হবে, আর দেখতে হবে যে কি 3 দিয়েও যেতে হবে। যে সংখ্যাটা 2 দিয়েও যাবে 3 দিয়েও যাবে সেই সংখ্যাটা কিন্তু পুরোপুরি ভাগ যাবে 6 দিয়ে। তারপরে দেখো 7টা অত দরকার নেই। 8টা দেখো, 8টা কি বলছে, 8টা তুমি দেখো 4 2 8, এখানেও দেখতে পারো। আর 8-এর সংখ্যাটা কি বলছে, যদি শেষের 3টে ডিজিট 3টে শূন্য থাকে বা লাস্টের 3টে ডিজিট যদি ভাগ যায়, কি ভাগ যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে। যেমন এটা যদি করি 808-কে আমরা লাস্ট 3 ডিজিট দেখো 8 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এমন যদি কোনো সংখ্যা থাকে সেটা কিন্তু লাস্টের 3 ডিজিট যদি শূন্য থাকে বা সেটা 8 দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু সেটাও ভাগ যাবে। 9 বিভাজ্য নিয়ম শিখিয়ে এসছে অলরেডি। 10 10 মানে অবশ্যই মাস্ট বি শেষে কি শূন্য থাকতে হবে। এটা গেল ভাই বিভাজ্যতার নিয়ম। তাহলে এবার একটু বড়োর দিকে যাই। যদি বলা হয় 12 দিয়ে বিভাজ্য ভাগ যাবে সেরকম সংখ্যা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 3 4 12, তার মানে যে সংখ্যাটা 3 দিয়েও ভাগ যাবে, যে সংখ্যাটা 4 দিয়েও ভাগ যাবে সেটা কিন্তু 12 দিয়ে বিভাজ্য। যদি বলা হয় 15, 15 মানে কি 3 5 15, তার মানে যে সংখ্যাটা 5 দিয়েও যাবে 3 দিয়েও যাবে সেটা কিন্তু 15 দিয়েও যাবে। এবার আমি যদি আসি 18, 18 মানে কি 9 2 18, তার মানে যে সংখ্যাটা 9 দিয়েও যাবে 2 দিয়েও যাবে সেটা কিন্তু হয়ে যাবে 18 দ্বারা বিভাজ্য। এইভাবেই কিন্তু ভেঙে ভেঙে বড় সংখ্যাটাকেও কিভাবে আমরা করি মাঝে মধ্যে অনেকেই বুঝতে পারো না, আজকে কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা মনে করো একটা রয়েছে x² = 2, তার মানে মান x এর ভ্যালু কত হবে, 4 হবে। কেন হয় দেখো, কেন হয় মাথায় রাখবে, এই যে স্কোয়ারটা এইটা √2 হবে। কে বললো 4,
এই পাশে যদি স্কোয়ার থাকে, এই পাশে যদি স্কোয়ার আসে, ও পাশে কি হয়ে যাবে √2, তাহলে এক্স এর হয়ে যাবে কি √2। এবার এই প্লাস মাইনাস দিলেও হবে, তুমি না দিলে না, কোনো ব্যাপার না, ঠিক আছে। এখানে কি √2 কি হবে, এখানে তো মানেই করছে জাস্ট, তাহলে এক্স এ হলে কিন্তু √2 মাথায় রাখবে। তাহলে কি শিখলাম, এই পাশে যদি স্কোয়ার থাকে সেই স্কোয়ারটা উঠে গিয়ে ও পাশে গিয়ে রুটে পরিণত হয়। আর যদি এরকম থাকে √x = 2, তখন কি হবে, এই পাশে রুট আছে মানে ও পাশে গেলে কি হয়ে যাবে, সেটা তার রুটের উল্টো কি স্কোয়ার হয়ে যাবে। এগুলো কিন্তু ভাই একটু মাথায় রাখতে হবে। যদি বলা হয় √12 এর ভ্যালু কত, তখন কি করতে হয়, রুট সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করতে হয়। দেখতে পাচ্ছি 3 এ 4 = 12, তো রুট সংখ্যা 4 আছে, 4 যদি রুট সংখ্যা হয় তাই 4-এর রুট কত হয়, তুমি বললে 2 × 2 = 4, তাহলে 4 রুট সংখ্যা যেহেতু, তাহলে বেরিয়ে গেল √4 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে বেরিয়ে গেল। কিন্তু 3-এর তো আর রুট বা সংখ্যা না, পূর্ণ সংখ্যা না, তাই 3 কিন্তু থেকে যাবে। তো যেটা 12ও যা, তো √3ও তাই। এবার তোমরা আমাকে করে জানাও যে হচ্ছে 72, √72 মান কত, একইভাবে কত হবে? 6√2 দেখো সবসময় চেষ্টা করবে বড় সংখ্যাটা নেওয়া। দেখো 36 × 2 = 72, 36টা একটা কি পূর্ণ সংখ্যা, 36 একটা পূর্ণ সংখ্যা না, 36 পূর্ণ সংখ্যা। তো যারা স্কোয়ার মুখস্থ নেওয়ার সমস্যা, পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা যখন আছে তাহলে কার রুট এটা, মানে কার স্কোয়ার এটা, 6-এর স্কোয়ার, তাহলে রুটের বাইরে বেরিয়ে গেল। তাহলে এখানে 2 একা পড়ে আছে, তাহলে 6 √2 হবে। এইগুলোও কিন্তু ছোট্ট ছোট্ট পয়েন্ট অনেকে ভুল করো, এগুলো করা যাবে না। যদি বলে 45, হ্যাঁ কি বললে, 9 আর আচ্ছা কি বলে, কি 9 আর কি বললে বলো, 9 আর 8, আচ্ছা 9 আর 8 নিচ্ছ তো ভাই, 8কে তো আরো ভাঙো, 8 তো পূর্ণ সংখ্যা না, আমি চেষ্টা করছি পূর্ণ সংখ্যাটাকে নেওয়ার, ঠিক আছে। যদি ছোট ছোট করে করো টাইমটা নষ্ট ছাড়া কিছু না, ওই জন্য বলি পূর্ণ সংখ্যাটা নেওয়ার। আচ্ছা 8কে আমরা লিখতে পারি না 4 2 8, লেখা যায় তো, লেখা যায় তো ভাই বলো, যাই তো। তাহলে একটা জিনিস দেখো, 9 আমরা কেন এটা 9কে নিচ্ছি, আমরা তো ছোট ছোট করেও নিতে পারতাম, কেন নিচ্ছি পরে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো 3 3 9, আবার 4 মানে 2 2 এ 4, কিন্তু 2 তো বেরোতে পারছে না, 2 তো পূর্ণ সংখ্যা না, তো সেই তো আলটিমেটলি সেই 6 √2 আসবে। এবার দেখো ভেঙে ভেঙে দেখাচ্ছি ভাই, 72কে ভাঙলে কি পাই আমরা, তুমি বলে 36 2 এ 72, ওকে, 3 12 = 36, ওকে, 3 4 = 12, ওকে, 2 2 × 4, ওকে। এবার এটা করলে টাইম নষ্ট ছাড়া কিচ্ছু না। আমরা অলওয়েজ চেষ্টা করবো সর্ববৃহৎ পূর্ণ সংখ্যা দিয়ে কোনটাতে ভাগ করা যায়, তাহলে তাড়াতাড়ি হয়, কারণ এটা করলে টাইম লাগবে। দেখো 2, যতগুলো 2 আছে পরপর লেখো, আর যতগুলো 3 আছে পরপর লেখো, এই আছে, এটা মানে 72, তো 72কে ভেঙে আমরা এটা লিখতে পারি, তো লিখতে পারি গো ভাই। তাহলে এবার দেখো দুটো মিলে একটা হয়ে যায়, কারণ দুটো মিলে একটা হয়, রুটে স্কোয়ার থাকে যেটা, রুটে আসলে দুটো মিলে একটা হয়ে যায়, তাহলে এই দুটো দেখে বাইরে আউট হয়ে গেল, বাইরে আসার ক্ষমতা হয়ে গেল ওদের, পূর্ণ সংখ্যা। কিন্তু 2 বেরোতে পারছে না, ওকে, তাহলে 2 থাক, কিন্তু দুটো 3 আছে, তাই সেও বেরিয়ে গেল, তাহলে পড়ে আছে কিন্তু √2, তাহলে ক্যালকুলেশন করে সেই আবার 6√2, তাহলে এটা করতে আমার টাইম নষ্ট। কিন্তু আমি বললাম কি, সব থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা যদি ভাগ যায়, দেখা যাচ্ছে কি 36 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কি 36 2 × কত হয়, 72 হয়। 36 কেন করছি, কারণ 36 একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 36 কার পূর্ণবর্গ, 6-এর পূর্ণবর্গ, তার মানে দুটো 6 গুণ করলে হয়ে যায়, তার মানেই হচ্ছে √36-এর ভ্যালু 6। তাহলে এখানে কথা হচ্ছে কিন্তু 2 তো বেরোতে পারবে না, 2 তো পূর্ণ সংখ্যা না, তাহলে 6 √2 হয়ে গেল। এইভাবে করতে হবে। আর এটা যদি সমস্যা হয়, তোমাকে কিন্তু স্কোয়ার বা রুটের কনসেপ্ট ক্লিয়ার নেই, বা তোমার রুট মুখস্থ নেই, মুখস্থ না থাকলে মুখস্থ করতে হবে, চঞ্চল ঘোষ, সুবিদ্যা, যে বই পারো। এইগুলো ছোট্ট ছোট্ট পয়েন্ট কিন্তু অনেকেই বোঝে না। চলো তোমাদের কাজ করবে, ঝটপট করবে। √45-এর ভ্যালু, যারা পুরাতন, কত এটা,
3√5 কি করে করলো দেখো, আমি যদি একটু ভাঙি, ভাঙলে কি হয়ে যাবে, তুমি বললে 9 তো একটা পূর্ণবর্গ সংখ্যা আর 5 9 45, তাহলে √9 মানে কত 3 হবে, আর 5 তো পূর্ণ সংখ্যা না, তাহলে পড়ে থাকবে 3√5। তো পূর্ণ সংখ্যাগুলো তোমাকে মুখস্থ করতে, তাহলে কিন্তু এগুলো ইজি হয়ে যায়। এই টাইপের দুটো একটা অঙ্ক আছে, তোমরা হাবড়িয়ে ফেলো, ঠিক আছে? তার জন্য কিন্তু এটা শেখা। দেখো বেসিক তোমাদের কীভাবে ক্লিয়ার করছে আছে, কিন্তু কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না, তোমরা নোট ডাউন করতে থাকো যারা বেসিক জানো না একদম, ঠিক আছে ভাই? দেখো উৎপাদকের বিশ্লেষণও শিখলে, আবার কি শিখালাম, বিভাজ্যতা নিয়ম শিখলে, এইমাত্র শিখলে যে রুটকে কীভাবে কি ভাঙতে হয় এটাও শিখলে। অনেকে আমরা যোগ বিয়োগ হয়তো জানি না, আশা করি জানে সবাই, যে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়। মুদ্রা কথা কি, দুটো চিহ্নই একই হলে প্লাস হয়। মুদ্রা কথা দুটো চিহ্ন একই হলেই প্লাস হয়, যারা মনে রাখতে পারেন তাদের জন্য, আর বাদ বাকি মাইনাস হয়। ঠিক আছে ভাই, এগুলো একটু মাথায় রাখতে হবে। এইবার মনে করো এইখানে রয়েছে, দেখো 0.0064, তাহলে এটার ভ্যালু কত হবে? দেখো এখানে হবে 0.08। কেন হলো আমরা দেখে বুঝতে পারলাম যে 64 কি, 64 হচ্ছে একটা রুট সংখ্যা। ভেরি গুড, 64 রুট সংখ্যা। কার রুট এটা, মানে কার স্কোয়ার এটা, 8-এর, তাহলে 8 হবে। এবার আমি কি করে বুঝবো যে কটার আগে দশমিক হবে? এখানে মাথায় রাখতে হবে জোড়াই একটা, তাহলে দেখতে পেলাম একটা জোড়া, দুটো জোড়া, মানে দুটোর আগে দশমিক, তাহলে একটা সংখ্যা এই দুটো সংখ্যার আগে দশমিক হয়। এবার যদি উল্টো করে আসি 0.4, তাহলে 0.4-এর স্কোয়ার যদি করি, স্কোয়ার করলে কি হবে দেখো উল্টো এটার, এই 4 4 16। এবার কি এখানে একটার আগে আসে মানে তার ডবল হয়ে যাবে, একটার আগে ডবল মানে দুটোর আগে হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু 0.16 করবো। অ্যাজ পার এক্সাম্পল আরও একটা দিই, দেখো তোমার রয়েছে 0.0036 এর স্কোয়ার, সরি এটা রুট করো, এটা রুট করলে কত হবে? 0.06 দেখো 36 তো 6-এর স্কোয়ার, ভেরি গুড, বেরিয়ে গেল। এবার দুটো দুটো করে, একটার আগে দশমিক, এই দুটো মিলে আর একটার আগে, মানে টোটাল দুটোর আগে দশমিক। মাথায় রাখবে রুটের মধ্যে যদি থাকে, রুটের বাইরে যখন বের করব, দশমিক যেখানে আছে, এখানে যদি 4টের আগে থাকে অবশ্যই তার অর্ধেক হয়ে যাবে, তার মানে দুটোর আগে, তাহলে একটার আগে দুটোর আগে। আর যখন স্কোয়ার করব যখন, তখন ঠিক তার উল্টো। তাই 6-এর স্কোয়ার কত? 36। আর এখানে কটা সংখ্যার আগে দশমিক? দুটোর আগে দশমিক, তাহলে স্কোয়ার করলে কটার আগে হয়ে যাবে? 4টের আগে হয়ে যাবে। জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে, এইগুলোতেও কিন্তু পরীক্ষায় ভাই আসে। আচ্ছা এটা কে বলতে পারবে যে 3/5 মানে কি? 60%। আমি পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছি ভাই। 5-এর 3 ভাগ। তার মানে হচ্ছে এইটার মানে হচ্ছে মোট ভাগ যদি 5 হয়, আবার বুঝে মোট ভাগ যদি 5 হয় তার ভিতরে হচ্ছে 3। ধরে নাও যদি আমি কেজি হিসাবে ধরি, এটা মানে হচ্ছে 5/3 ধরি কেজি, তাহলে এই 5 কেজির ভিতরে 3 কেজি। ক্লিয়ার? আমি দেখো এই ফ্র্যাকশন বা ভগ্নাংশ না শিখলে কিন্তু হবে না, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে ভাই, এবার দেখো ফ্র্যাকশন শিখবো। ফ্র্যাকশনটা কি? দেখো পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশন বের করি। প্রথম শিখি যদি আমি 20%। আচ্ছা 20% মানে তো আমরা জানি পার্সেন্টেজের ভ্যালু মানে কি জানি আমরা, 20% মানে কি 100-তে 20, কি 100-তে 20, তাই তো? এবার যদি বলা হয় 20% হ্রাস, আমি ফ্র্যাকশনে পরে আসছি ভাই, 20% হ্রাস, 20% হ্রাস মানে কি 100 যদি মান হয় তার থেকে 20% হ্রাস মানে কত পার্সেন্ট হচ্ছে? 80% হচ্ছে। আর যদি বলে 20% বৃদ্ধি, তার মানে কি হয়? 20% বৃদ্ধি তার মানে কিন্তু 100-তে 20 বৃদ্ধি মানে কি 120%। সেটা এই পয়েন্টগুলো তোমায় কিন্তু প্রত্যেকটা পদে পদে কাজে লাগবে অঙ্ক করতে গেলে। এইবার আমরা শিখব হোয়াট ইজ ফ্র্যাকশন। 20% মানে কি জানলাম ভাই,
যে 20/% 100, 20/100। এবার এই 20/100টাকে মানে কি 100 ভাগের মধ্যে 20 ভাগ, ঠিক আছে, যেটা একটু আগে শিখলাম। এবার এটাকে ফ্রাকশন মানে কি, একে লঘিষ্ঠ আকার দান করা। দেখো 20 অক্ষে 20, 5 অক্ষে 5, তার মানে 20% মানে ফ্রাকশন ভ্যালুতে আমরা বলতে পারি 1/5। তার মানে কি 1/5 মানে মোট মান যদি 5 হয় তার ভিতরে হচ্ছে 1। এবার মনে করো যদি বলে 20% বৃদ্ধি, তার মানে কি আগে ছিল 5, মানে আগে মোট ছিল 5, সেখানে 1 বৃদ্ধি পেয়েছে, তার মানে এখন কত হয়েছে 6। এবার যদি বলে 20% হ্রাস, তাহলে তখন কি করব, তখন আগে ছিল মোট, এই মোট মানটাকে নিচে আগে ছিল বা প্রকৃত মান আগে, এইগুলো সব কিন্তু নিচেরটা, তাহলে আগে ছিল 5, তার ওপরে বৃদ্ধি বলেছে, তার মানে 1 বৃদ্ধি, সরি লস বলেছে, হ্রাস বলেছে, 1 হ্রাস মানে 4 হয়ে যাবে। তাহলে 20% ফ্রাকশন ভ্যালু 1/5 কি জিনিস বোঝা গেছে আশা করি। এবার 16.2/3%, এটার ফ্রাকশন ভ্যালু ভাই কত? দেখো যারা জানো না তবে একটু শেখাই, বলছে 348 আর 250/3%। আচ্ছা পার্সেন্ট মানে নিচেই 100 গুণ, ঠিক আছে। এবার কাটাকুটি যদি করি, বলছে 50 অক্ষে 50, 50 2 নাকি 100, তাহলে 1/6। আচ্ছা 1/6, দেখো ভাই যদি আমরা বলি যে এটা বৃদ্ধি, 16.2/3 বৃদ্ধি, তাহলে প্রকৃত আর বর্তমান মানে বৃদ্ধির পরে মানটা কত, রেশিওটা কি হবে, কত হবে? 7 হয়ে যাবে আর 6 থেকে 7। নতুনরা বলো। দেখো ভাই ফ্রাকশন 16.2/3 মানে কি পেলাম আমরা, 1/6 অংশ, তার মানে 6 ছিল প্রকৃত বা আগে, তাতে বলেছে বৃদ্ধি, তার মানে তার উপরে 1 বৃদ্ধি মানে 7। এটাই যদি বলে 20% বৃদ্ধি পেয়েছে দাম, তার মানে যদি আগে ছিল 6 এখন হলো 7। এটাই যদি বলে 20% লাভ হলে, 20% লাভ হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য কত, সেটাও লাভ মানে কিন্তু বৃদ্ধি ভাই। তার মানে 6 টাকা ছিল ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 7 টাকা। সিমিলারলি এইবার যদি বলে 16.2/3% হ্রাস, এটা মানে তো শিখে গেছি 1/6। হ্রাস পেলে বই দেখো হ্রাস হলে বা ক্ষতি হলে, মনে করো যে 16.2/3% দামে বিক্রি করলে যদি আমার ক্ষতি হয়, সেক্ষেত্রে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও কত হবে? 1/6 মানে কি ভাই, সিপি হচ্ছে 6, তার উপরে 1 টাকা ক্ষতি হয়েছে, হ্রাস বলেছি, তাহলে ক্ষতি হয়েছে, ক্ষতি হলে কত 5, 6:5। এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা থাকলে আমাকে জানাও। আছে কি কোনো অসুবিধা আছে ভাই? নেই, ভেরি গুড। তাহলে ফ্রাকশনটা শিখলে। এইবার তোমাকে বলা হলো ভাই কোনো একটা জিনিসের দামের উপরে 20% ছাড় দেওয়া হলো, তার মানে কি এমআরপি, দাম থাকে এমআরপিতে, এমআরপি যা আছে তার উপরে 20% ছাড় দিলে বিক্রয় করা হচ্ছে, তার মানে কি, এটার মানে কি 100টা থেকে 20% ছাড় মানে 80-তে পরিণত হয়েছে, ঠিক আছে। এবার বলা হলো কোনো একটা দ্রব্য প্রথমে 20% ছাড় দেওয়া হলো, পরে আবার কি করা হলো 25% ছাড় দিল, তার মানে কি প্রথমে 20% ছাড়, তারপরে 25% ছাড়, তাহলে এদের মোট ছাড়ের পরিমাণ কত, পরীক্ষা এগুলো আসে। কি করে করবে, প্রথমেই তো ভাই শিখে আসলে 20% ছাড় মানে কত পার্সেন্ট নিচ্ছ, 100-তে 80 নেবে, 100 যদি মোট হয় সেখানে 80 নেবে। এবার এই 80-র ওপরে আবার 25% ছাড়, 25% ছাড় মানে কত পার্সেন্ট নিচ্ছ, 100-তে 25 ছাড় মানে 75% নিচ্ছ, 75% মানে 75/100। কাটাকুটি করো ভাই, 3 25-এ 75, 4 25-এ 100, 4 দিয়ে কাটলে 4 20-তে 80, তাহলে 3 20-তে আলটিমেটলি 60। তাহলে দেখো 100 টাকা তোমার দাম ছিল প্রথমে,
এইবার দুইবার 60 দিয়েছো, প্রথমে 20 তারপরে 25, দাম এসে দাঁড়ালো 60, তাহলে কতটুকু ছাড় হলো? 40। আর 100-তে 40 মানেই 40% ছাড়। এই পর্যন্ত কারো সমস্যা ভাই? না। এইগুলো জানতে হবে, না জানলেই কিন্তু সমস্যা। নতুনরা ভয় পাবে না, যারা নতুন যে বুঝতে পারছো না অবশ্যই জিজ্ঞাসা করবে যে দাদা এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, ঠিক আছে, যেটুকুই ক্লাস করাবো। দেখো এইবার মানে 12টা মতো হয়তো আছে শতকরার অঙ্ক, তাহলে অনেকটা আমরা ক্লিয়ার করে নিতে পারবো। দেখো এখানে কি বলছে, একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়ানো হলো এবং পরে 25% কমানো হলো, মোট শতাংশের পরিবর্তন কত হলো? তাহলে ভাই একই রকম টাইপ একটু আগেই যেটা করলাম, তাই তো? আচ্ছা 20% বাড়িয়েছে মানে কি? আমার 100 যদি থাকে তাহলে কত হলো 20% বাড়ালো মানে ভাই? প্রথমটা তাহলে বাড়িয়েছি মানে 120 টাকা এখন দাম হয়ে গেছে। এবার বলছে পরে নাকি 25% একে আবার কমানো হয়েছে। আচ্ছা 25% যদি কমানো হয় তাহলে কত পার্সেন্ট হয়েছে এখন কমানোর পরে? 25% মানে কি? 100-তে 25 কমানো, তার মানে এখন কত হয়েছে? 25 কমিয়ে দিলে 100-র মধ্যে 75%। 75% মানে 75/100। কাটাকুটি করব ভাই, কত হয়? 3 25-এ 75, 4 25-এ 100, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমরা কাটাকুটি করি, আবার দেখো 3 4 12, হ্যাঁ 10%। তাহলে দেখা যাচ্ছে কি 3 30 90, 3 30-এ 90, দাম ছিল 100, এখন হলো 90, টোটাল হ্রাস পেল না ভাই? 100-তে কত হ্রাস পেল? 10, তার মানেই হচ্ছে 10% হ্রাস, ঠিক আছে? নেক্সট দেখো আরো ক্লিয়ার হবে। এবার কি বলছে দেখো ভাই, 2 দাগে এ এর আয় বি এর তুলনায় 20% বেশি, তার মানে কি? এ এর আয় বি এর তুলনায়, তুলনা করছে কার সঙ্গে? বি এর থেকে এ। বলছে বি এর আয়, এটাকে ফ্র্যাকশন করো, ফ্র্যাকশন করলে কত হবে? 20% মানে 1 এর 5, 5, তাহলে বলছে এর আয় বি এর তুলনায় বেশি, তার মানে 5-এ 1 বেশি এ এর আয়, তাহলে বি যদি 5 হয় তাতে 1 বেশি মানে 6। এটা আসলো এ আর বি এর রেশিও। এটা বুঝতে পেরেছো কিনা বলো ভাই নতুনরা? এবার আর একটা পয়েন্টে কি বলছে ভাই, B/C। কি বলছে? B/Cর কথা বলছে। কি বলছে? একই রকম গল্প। বলছে বি এর আয় সি এর তুলনায় 25% কম। 25% মানে কত ভাই? 1/4। 25% মানে 25/100, কাটাকুটি করলে 1/4 হয়। দেখো তার মানে বলছে সি এর তুলনায় বেশি, মানে সি কে তুলনা করে, সি যদি 4 হয় তার থেকে বি নাকি কম, সরি 25% কম, মানে 4-এ 1 কম, কম বলেছে এখানে। তাই 4-এ যদি 1 কম হয় তাহলে বি হবে 3। তাহলে এ এর আই সি এর তুলনায় কত শতাংশ বেশি? এবার এখান থেকে আমরা কি করব? A/B, দেখো এখানে বি 5, এখানে 3, এমন তো হতে পারে না, বি এর ভ্যালু তো সেম হবে, দুটোই তো বি। তাহলে কি করবো? এখানে আমরা H/B এর মান পাচ্ছি আর B/C এর মান পাচ্ছি, সেখান থেকে আমরা H/B/C পেতেই পারি কি করে? দ ফর্মুলা। তাহলে H/B এর ভ্যালু হচ্ছে এটা আর B/C এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে দ ফর্মুলায় কি বলছে? দ ফর্মুলা বলছে কি, এই দুটোকে গুণ করো আগে, তাহলে 3 6 18, তারপরে বলছে এই দুটোকে গুণ করো, তাহলে কত হবে? 3 5 15, তারপরে বলছে এই দুটোকে গুণ করো, তাহলে কত হয়ে গেল? 4 5 20 এলো। এই দর মতো হলো না, এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে, তাই বলে দ ফর্মুলা এটাকে। ক্লিয়ার? এইবার তাহলে এই রেশিওটা ঠিক বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো রেশিওটা কি হলো? বুঝেছো ভাই? হ্যাঁ করা যায়। তুমি যদি মনে করো এখানে সমান করে নেবে, তাহলে একে 5 গুণ করে দাও, একে 3 গুণ করে দাও, তাই তো? তাহলে একে 5 গুণ করলাম মানে এখানে 20 হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। আর আরেকটা করতে পারো কি, যে একটা বন্ধ করে আর একটা, তাই তো?
এরকম বলছো? হ্যাঁ। তাহলে এখানে দেখো 318 হয়ে যাচ্ছে, এটাও হতে পারো। যাই হোক, দ ফর্মুলা করো, যেটা করো সমানুপাতের দিকে আসবে যখন দেখবে। যাই হোক, এটা আসলো, তাহলে আমরা তিনটের ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। দেখো ভাই, নতুনদের কাছে শেখাচ্ছি, পুরোনোরা এটা হতে পারে ওটা হতে পারে বলার দরকার নেই, ঠিক আছে? এটা বেসিক ক্লিয়ার। তাহলে এ এর আয় সি এর তুলনায় কত শতাংশ বেশি? দেখো, কার আয়? এ এর আয়। তাহলে এ এর আয় হচ্ছে 18, সি এর তুলনায় কত বেশি না কম? 2 তাহলে দেখতে পাচ্ছি কম এখানে। বেশি না কম? তাহলে আমরা দেখলাম কম, কারণ সি হচ্ছে 20, এ হচ্ছে 18। তাহলে 20-তে কত কম ভাই? 2 কম। অ্যান্সার চেয়েছে শতকরায়, তাহলে 100-এ কত? তো ভাই আমরা জানি 5 20-তে 100, তাহলে 5 2-এ 10% কিন্তু এর আয় কম সি এর তুলনায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই পার্ট পার্ট করে করাচ্ছি, এটাই স্পিডে করে পরীক্ষার সময়। ক্লিয়ার তো? নেক্সট দেখো, হ্যাঁ। এবার দেখো কি বলছে। যদি 20% অফ মানে এর এ সমান সমান 30% অফ বি, মানে এ এর 20% সমান বি এর 30% হয়, তাহলে বি ইন্টু X%। যাই হোক, আমরা যখন জানি উল্টোটা এদের রেশিও হয়, কি জানি? উল্টোটা এদের রেশিও হয়। তার মানে কি, এ ইস টু বির ভ্যালু কত হবে? এখানে এর ভ্যালুতে 20 আছে, মানে এটা বি এর ঘাড়েতে চাপিয়ে দেবো। যখনই বলবে এর সমান এই সেটা, আর এটা কেন হয় আমি দেখাবো আজকে। 30, তাহলে 0 0 কেটে দিলে দেখা যাবে 3:2 হয় এ ইস টু বি এর রেশিও। আর বি দেখো, এর বলছে বি ইস টু X% অফ এ, তার মানে কি বির ভ্যালু পেয়েছো 2 ইকুয়াল টু বলছে X%, পার্সেন্ট মানে X/100, মানে অফ মানে এর এ মানে হচ্ছে 3। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো আলটিমেটলি, তাহলে দেখা যাচ্ছে 3x সমান সমান 200, কোনাকুনি গুণ হয়, 200 হয়ে গেল, আর এদিকে 3x এলো। তার মানে শুধু x সমান সমান কত হবে? 200/3। আর এই 200/3 মানে হচ্ছে অপশন বি, ভাগ করলে। 66.67। ঠিক আছে ভাই, এইবার আমরা এই যে এইচ টু বি কেন উল্টাই মানটা আমরা দেখে নিচ্ছি এইবার। আচ্ছা, তাহলে পাতায় একটু 20% অফ মানে এর মানে গুণ এ ইকুয়াল টু 30% অফ মানে গুণ বি। তোমাদের এটা মাথায় রাখবে, যারা জানো না নতুন শিখে নাও। দেখো, সমান সমানের ওপরে ওপরে কিন্তু কাটাকুটি যায়, তাহলে এই পার্সেন্টেজ আউট, এই শূন্যটা আউট। এবার দেখো, তার মানে কি এলো? 2a ইকুয়াল টু 3b। এটাকে যদি আমরা অনুপাতে লিখি বা ভগ্নাংশ আকারে লিখি a/b আকারে, তাহলে দেখো বিটা এদিকে আসলো, তাহলে দেখো 3 এখানে ছিল, কিন্তু 2টা এপাশে কি গুণাকারে আছে। গুণাকারে যদি থাকে এপাশে হবে ভাগ আকারে। তাহলে এইটা তো ভগ্নাংশ, a/b-ও যা আমি অনুপাত করে লিখলে a/b-ও তাই। তাহলে এখানেও সেম 3/2-ও যা 3:2-ও তাই। আসলো, এই মানটা আসলো। এই জন্যই বলা হয়, যখনই বলবে এত এর এত পার্সেন্ট সমান, এই যে সমান সমান চিহ্ন বা সমান বলে দেবে, তখন তাদের উল্টোটা হয় এদের মান বা রেশিওর মান। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ। নেক্সট কোশ্চেনে এগোবো। এর বেতন বি এর তুলনায় 40% বেশি, ফ্র্যাকশন করে করব আমরা। এর বেতন বি এর তুলনায় বেশি, তাহলে নিচের মানটা বি হবে। যেটা দেখো সবচেয়ে ছোট ফান্ডা, যেটা প্রথমে বলবে সেটা উপরের মান, এটা মাথায় রাখলে হয়ে যায়। দেখো, এর বেতন বি এর তুলনায় 40% বেশি, ফ্র্যাকশন ভ্যালু করলে কত? যারা জানো না কি করে করবে, প্রথম 40/100 প্রথম লিখেই করবে। তাহলে দেখো 20 দিয়ে আর 5 20-তে, তার মানে 2/5, তার মানে 2/5 ফ্র্যাকশন। তার মানে দেখো যে কি 5-এ 2 বেশি, 5-এ 2 বেশি, তাহলে বি এর মান যদি 5 হয়, এর ভ্যালু তার থেকে 2 বেশি, মানে কত হবে? 7 হবে। তাহলে এটা আসলে এদের রেশিও। এবার বলছে, তবে বি এর বেতন এর তুলনায় কত শতাংশ কম? দেখো, তাহলে এর তুলনায় কত কম দেখতে পাচ্ছি, তাহলে যার তুলনা করবে সেটা উপরে, কত কম? 2 কম। তাহলে এ যদি 7 হয়, তার ভিতরে দেখতে পাচ্ছি 2 কম, শতাংশে চেয়েছে, মানে 100-এ কত? তাহলে অ্যান্সার হবে 200/7। আর 200/7 মানে কত হয় ভাই? 28.57% মতো হবে। ভাগ করে দেখে নিতে পারো।
এইগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার রাখলে কিন্তু অনেক অঙ্ক, বড় বড় জটিল অঙ্ক চুটকিতে সলিউশন হবে। বলছে একজন ছাত্র 75% প্রশ্নের উত্তর দিয়েছেন, তার মানে কি 100টা তো টোটাল প্রশ্ন, পার্সেন্ট মানেই 75% মানে 100টা প্রশ্নের মধ্যে 75টা প্রশ্নের উত্তর দিয়েছেন। ঠিক আছে, যারা ভাই আবার বলছি, যারা বুঝতে পারছো না বা নতুন, যেখানে মনে হচ্ছে যে এটা বুঝতে পারলাম না, জিজ্ঞাসা করবে ভাই, আমি তোমার ভাসুর না যে ঘুমটা মুড়ি দিয়ে তুমি বসে থাকবে, ঠিক আছে? বা তুমি নতুন বউ না যে ঘুমটা মুড়ি দিয়ে বসে থাকবে, কথা বলবে না, তোমার চাকরির সওয়াল। ঠিক আছে, এখানে কোশ্চেন দেখো 75% মানে হচ্ছে 100তে 75 উত্তর দিয়েছে, তার মানে যার মধ্যে নাকি 10% ভুল হয়েছে। আচ্ছা, যদি 10% ভুল হয়ে থাকে, যদি মোট 200 হয়, তবে সে কটি সঠিক? আমার অ্যান্সার চেয়ে যে সঠিক, তাহলে আমার ভুলটা নিয়ে কাজ নেই। তাহলে 10% যদি ভুল হয়, তোমরা বলো কত পার্সেন্ট তার মানে ঠিক করেছে? কত পার্সেন্ট? নতুনরা বলো, এদের আওয়াজ পাচ্ছে কেন বারবার আমি? একদম, পার্সেন্ট মানে হচ্ছে 100, তাই 10% ভুল, তাই তার মানে 100তে 10 বাদ দিলে কত পার্সেন্ট থাকবে? আর 90% কিন্তু সঠিক। তাহলে এই 75টার মধ্যে 90% সঠিক হয়েছে, 90% সঠিক। ঠিক আছে, আর এই ঘটনা ঘটছে কতগুলো প্রশ্ন, যদি মোট প্রশ্ন 200 হয়, কি বলেছে আমরা করেছি 100-র মধ্যে, তাহলে বলছে মোট প্রশ্ন যদি 200 হয়, কি মোট প্রশ্ন যদি 200 হয়, চলো আমরা 100তে কত ডবল করে দিলেও হয়ে যায়। এটা আছে 200টা প্রশ্নের মধ্যে, কিন্তু আমরা ধরেছিলাম 100, তাই তো? তাহলে আমরা প্রথম থেকে ধরবো যে 200টা টোটাল প্রশ্ন, ঠিক আছে, এক লাইনে করবো, কিন্তু যেহেতু আমরা 100 ধরেছিলাম, সেখানে 100 না, এখানে টোটাল তো বলে দিয়েছে মোট 200টা হচ্ছে মোট প্রশ্ন। সেখান থেকে 75% প্রশ্নের উত্তর দিয়েছো, তাহলে 75% মানে কি 75/100। যারা ফ্র্যাকশনে করতে পারবে খুবই ভালো হবে। এবার এর ভিতরে আবার 10% ভুল, কিন্তু আমার চেয়ে যে সঠিক 10% যদি ভুল হয়, তাহলে সঠিক কত? 90%। ক্লিয়ার ভাই? এবার কাটাকুটি করব। দেখো, 2 শূন্য 2 শূন্য আউট করে দিলাম। আচ্ছা, দেখো ভাই, 3 25-এ 75 হয়, 4 25-এ 100 হয়। দেখতে পাচ্ছি, দেখো 45 2-এ 90, 2 2-এ 4, আবার 2 দিয়ে যদি কাটি, 2 2 কেটে গেল, তাহলে দেখতে পারলাম 3 45-এ কত হয় ভাই? 135। 135, 135। তাহলে সঠিক উত্তর দিয়েছে 135। বুঝতে পেরেছো? প্রত্যেকটা পার্ট পার্ট করে বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? নেক্সট কোশ্চেন কি বলছে? মেয়েদের তো গলায় আওয়াজ পাইনি আমি, এরা মনে হয় সাবু টাবু খেয়ে থাকে। কোনো পণ্যের দাম যদি ধারাবাহিকভাবে 10%, 20% ও 30% হ্রাস পায়, তাহলে একটু আগে শিখলাম, তবে মোট হ্রাস কত? আচ্ছা, তাহলে প্রথম ছাড়টা 10%, মানে 100 টাকা যদি হয়, সেখানে তুমি রিবেট বা ছাড় পেয়েছো কত? 10%, মানে 90 টাকা হয়েছে, তাই তো? 10 ছাড় মানে 90 হলো। আচ্ছা, সেই 90-এ ওপরে আবার 20% ছাড়, তাহলে 20% ছাড় দিয়েছো, মানে কত পার্সেন্ট নিচ্ছ? মানে কত পার্সেন্টে তুমি দিচ্ছ? 80%-এ নিচ্ছ। সিমিলারলি 30% হ্রাস পাচ্ছ, মানে কত পার্সেন্টে নিচ্ছ? 70%। এইবার ক্যালকুলেশন করলে বোঝা যাবে আলটিমেটলি লাস্ট দাম তুমি কত দিচ্ছ। 2 শূন্য নিচেই, ওপরে 2 শূন্য আউট করলাম। ওকে ভাই, এবার দেখতে পাচ্ছি এইখানে একটা শূন্য আউট করব, এইখানে একটা শূন্য। আচ্ছা, তাহলে এবার পয়েন্টে আসবে, আর গুণ করার দরকার নেই। শেষে যেহেতু 10 আছে, তাহলে আমরা কিন্তু আর গুণ করব না, কারণ ভাগ করতে সুবিধা হবে, তাই না? তাহলে কত হচ্ছে দেখো, 8 9 72, 72 গুণ 7 মানে 7 2 14, আর ওইদিকে হচ্ছে 7 7 49 আর 1, তাহলে 50.4 টাকা তোমার দাম। কি 50.4 টাকা তুমি দাম দিচ্ছ। আচ্ছা, 100-তে তাহলে কত কমলো? আগে ছিল 100, সেখান থেকে বিয়োগ না করতে হলে বিয়োগ করবে, পয়েন্টের জায়গায় পয়েন্ট, এখানে দেখো ওপরেরটা কোনো কিছু নেই, তো শূন্য ধরে নিয়েছি, আর এখানে 50 মাইনাস, তাহলে বিয়োগ করে দেখো 4 আর কয় দাও 0, মানে 10, কত হবে? 6 দাও হবে ভাই,
হাতে রইলো 1, এই 1 আর কয় দাও 0 মানে 10, কত হবে 9 দাও, হাতে রইলো 1, 5 আর 1 6, 6 আর কয় দাও 10, 4 দাও 10, তাহলে 49.6। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। কোথাও অসুবিধা? এনিওয়ান? ওকে। 7 দাগে কি বলছে? কোনো ব্যক্তির আয় বছরে ধারাবাহিকভাবে 20%, 25% এবং 10% করে বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রত্যেকটা। তবে 3 বছরে তার মোট আয় কত হবে? মানে প্রত্যেক বছরে, প্রথম বছরে 20%, তারপরে বছরে 25%, তারপরে 10% করে বৃদ্ধি হয়, তাহলে 3 বছরে তার মোট আয় কত শতাংশ বেড়েছে? একই রকমভাবে করব ভাই, আগেরগুলো সার ছিল, এবার বেড়েছে। তাহলে দেখো 100 টাকা ধরে নেবো কি আমার ছিল, সেখানে 20% বেড়েছে, তাহলে কত পার্সেন্ট হলো? 120/100 এটা এটা প্রথমটাতে 120/100 করার দরকার নেই, তাহলে তোমাকে লিখতে হবে 100-তে। ভেরি গুড, চলো 100-তে, তাহলে 120/100, ঠিক আছে, তোমাদের গল্পই যাচ্ছে। পার্সেন্টেজের অঙ্ক মানে আমরা ধরে নেব প্রথমে ছিল 100, ঠিক আছে, তাহলে 120% মানে 120/100, ভেরি গুড। তারপরে 25% মানে কত পার্সেন্ট বাড়লো? 125 125/100, ওকে। তাহলে 10, তারপরে 10% বেড়েছে মানে কি? 110/100 তাহলে 110 বেড়েছে, 110/100, 100 100 কেটে গেল, এই জন্য প্রথমটার ডাইরেক্ট 120 লিখি আমরা, বুঝতে পারলে? এই জন্য। তারপরে দেখো একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটাও, ঠিক আছে। এবার দেখো 5-25-এ 125, 4-25-এ 100, 4 দিয়ে আবার 3-4 12, তাহলে উপরে কত আছে ভাই? 3-5 15 আর 11, তাহলে কত হয়? 165 হয়। তাহলে 165, তাহলে প্রথমে ধরেছিল কত? 100% মানে, তাহলে আগে ছিল 100, এখন হলো 165, তো 100-তে কত বাড়লো? 65 বাড়লো। তো 100-তে 65 বাড়লো মানেই হচ্ছে 65%, কারণ 65% মানেই তো জানি যে 100-তে 65, ঠিক আছে। কারো বুঝতে অসুবিধা নেই? নেক্সট। হ্যাঁ, ABCD পাতিয়ে ওইভাবে করলে তো হবে, তোমার 5/6 হচ্ছে 4/5, হ্যাঁ, ওটারও সুবিধা। ওইভাবে করলেও ফ্র্যাকশন করলেই তো তাড়াতাড়ি হবে, ফ্র্যাকশন করলে আরো তাড়াতাড়ি হবে, ঠিক আছে ভাই, ফ্র্যাকশন করলে আরো তাড়াতাড়ি। যেমন 20% 80% হয়, তো তুমি কি লিখবে সেখানে? 4/5 লিখবে, এখানে বেড়েছে, সরি 6/5 লিখবে। তারপরটা কত লিখবে? 25% বেড়েছে মানে কি জানি? 1/4 মানে 5/4 লিখবো। তারপর 10% মানে কি জানি? 1/10, 1/10 মানে 1 বেড়েছে মানে 11/10 লিখবো। বোঝা গেল? তাহলে 5 কেটে গেল, গেল না? তারপরে এবার এটা এটা তো 100 হবে, এটা 100 করতে হবে, এটা 100 করতে হবে। কেন করতে হবে 100? কারণ এটা দেখো 100 তো করতেই হবে, কারণ আমরা তো এখানে পার্সেন্টে ধরে নিলাম যে 6/5। তুমি ডাইরেক্ট যদি 6 লিখতে তাহলে আবার লেখা লাগতো না, তাই না? তুমি করবে এটা 100 ধরতে হবে তখন কিন্তু আবার। নেক্সট 8 দায় কি বলছে? একজন ব্যক্তি সরি একজন ব্যক্তি তার মাসিক বেতনের 30% ভাড়া দিচ্ছে, ওকে। তাহলে 100 টাকা যদি বেতন হয়, পার্সেন্টেজের অঙ্ক মানে 100 ধরবে, 30% ভাড়া দিল মানে 100-এর ভিতরে 30, আরে বাবা কেটে দিচ্ছি তাও এ করছে। 30% ভাড়া দিল, 25% খাবার, 25% খাবারে ব্যয় করছে সে, ওকে। তারপরে এবং 15% শিক্ষার জন্য ব্যয় করছে, তাহলে টোটাল ব্যয় করলো তাহলে কত? 100-এর ভিতরে টোটাল ব্যয় হলো কত? 70%। টোটাল ব্যয় হলো তোমার 70%, ভেরি গুড। তাহলে তিনি অবশিষ্ট অর্থের 20% তার মাকে দেন, তাহলে তুমি 70% মানে খরচ করে ফেলেছো, আর কত পার্সেন্ট আছে 100-এর মধ্যে? 30% তোমার আর বাকি আছে। এই 30-র মধ্যে আবার 20% তোমার মাকে দিচ্ছ, তাহলে বাকিটা সঞ্চয় করো। যদি তার সঞ্চয় হয় এত, তাহলে সঞ্চয়ের ভ্যালু দিয়েছে, তাহলে সঞ্চয়ের পার্সেন্টেজ করতে হবে আমাকে, তাহলে 30% বলছে। তাহলে দেখো
এইবার 100-র ভিতরে 30%, 30 এর আবার 20% খরচ হয়ে গেছে, তাহলে সঞ্চয় থাকছে কত? 80%। 20% যদি মাকে দেয় 80%, আর এইটারই ভ্যালু দিয়ে দিয়েছে কত? 1680। আর এইটা সমান সমানই হচ্ছে 1680। এইটা সমান সমানই 1600। যদি 80 হয়, 2 শূন্য 2 শূন্য কাটবে, 2 শূন্য কাটবে, আর এখানে 3 8 24, কাটাকুটি গেলে কেটে দাও যতগুলো কাটাকুটি যায়। তাহলে এখানে দেখো 8 দিয়ে এটা কাটছে, সমান সমানে ওপর ওপরে কাটাকুটি যায়, আগেই বলেছি। তাহলে এখানে কত হচ্ছে? 8 2 এ 16, 2, আর এখানে 8। হ্যাঁ, 24 দিয়ে কাটাকুটি করলে 7 দিয়ে যাবে। 3 দিয়ে কাটলে 3 7 70। তার মানে এক পাশে কিছু মানে 1, তাহলে 1 মানেই হচ্ছে 70। তাহলে 1 মানে যদি 70, এটা কিন্তু পার্সেন্টেজ এগুলো সব, তাহলে 1 মানেই যদি 70 হয়, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 মানে হচ্ছে 70। তাহলে 100 মানে কত হবে? জাস্ট গুণ হয়ে যাবে, তাহলে 7000, অপশন সি। কারোর বুঝতে অসুবিধা হয়েছে এখানে? না ভেরি গুড। দাদা। তাহলে এবার বলছি, দেখো দেখো যারা একটু আর একটু ভাবে ক্লিয়ার করতে পারতাম, এটা একটু করে দিই। এইখানে দেখো কি এসেছিল ভাই? 30% তো বুঝতে পেরেছি, 30% তার কাছে ছিল, আলটিমেটলি 70% খরচ হওয়ার পরে সেখান থেকে 20% মাকে দিয়েছে। তাহলে ওর কাছে আর কত পার্সেন্ট সঞ্চয় আছে? যেহেতু সঞ্চয় চেয়েছে 80%, তাহলে সঞ্চয়ের পার্সেন্টেজ কত হয়? দেখবে ওই 3 8 24% হচ্ছে সঞ্চয়। বোঝা গেল ভাই? আর এই 24% মানেই হচ্ছে 1680। আর 100% তো মোট হয়, প্রথমে ধরে নিয়েছি। তাই 24-এর কত গুণ? এটা 70 গুণ। তাহলে 24% মানে যে 70 গুণ, তার মানে 100-র 70 গুণ করলে কত হবে? 7000 হবে। ঠিক আছে, নেক্সট। এইভাবে ভ্যারি করা শিখতে হবে, কিন্তু আমি অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম ভ্যারি করেই করাই, আর এই জন্যই দ্রুত হয়, সবাই বুঝতে পারবে। একজন ছাত্রের একটি পরীক্ষায় পাস করার জন্য মোট নম্বরে 40 নম্বর পেতে হবে। তাহলে দেখো 100 মার্কে যদি পরীক্ষা হয়, পার্সেন্টেজের অঙ্ক, সেখানে তোমার পাস মার্ক কত বলেছে? 40%। মানে 100-তে তোমাকে পাস করতে হবে 40। 100 মার্কে পরীক্ষা হলে 40 পেলে তুমি পাস। সে 150 নম্বর পেয়েছে এবং 30 নম্বরের জন্য ফেল করেছে। যাই হোক, মানে এখানে কিন্তু আমরা পার্সেন্টেজ হিসাবে 40% হচ্ছে, ভেরি গুড। কিন্তু এখানে বলছে যদি আমার 100 হিসেবে ধরতো তাহলে 40 হতো। এবার বলছে সে 150 নম্বর পেয়েছে। আচ্ছা, তাহলে এখানে পেলাম পাস মার্ক হচ্ছে 40%। সে 150 নম্বর পেয়েছে, 150 নম্বর পেয়েও 30 নম্বরের জন্য ফেল, তার মানে তাকে পাস করতে গেলে টোটাল কত নম্বর পেতে হতো ভাই? 150 পেয়েছে, তাও 30 মার্কের জন্য ফেল, তার মানে আরও 30 নম্বর যদি পেত তাহলে দেখা তো 180 হতো, হলে নাকি তার পাস হতো, তখন আর ফেলের জায়গা থাকতো না। এইবার পাস মার্ক পার্সেন্টেজ অনুযায়ী কত বলেছে? 40% পেতে হবে। তার মানে বলতে পারি 40% মানেই হচ্ছে কত ভাই? 180 নাম্বার অনুযায়ী। আর সর্বোচ্চ নাম্বার মানে কত পার্সেন্ট? 100% হয় সর্বোচ্চ নাম্বার। তাহলে 100-তে কত? 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 4 25 ভাই 100 হয়। তাহলে কত হলো? 18 25 ভাই কত হয়? 18 25 হয় 4 4 16 আর 2 মানে 450। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে কারোর অসুবিধা? পরীক্ষা এগুলো আসে, সিম্পল একদম। নেক্সট, একটি শহরের জনসংখ্যা প্রথম বছরে 10% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে 20% হ্রাস পায় এবং তৃতীয় বছরে 15% বৃদ্ধি পায়। যদি তৃতীয় বছরের শেষে জনসংখ্যা হয় এত, এক্ষেত্রে তোমরা দেখতে ভাল লাগার জন্য এক্স ধরে নেবে। কি করে নেবে? দেখতে ভাল লাগার জন্য জাস্ট এক্স ধরে নাও, বা উল্টো দিকেও করতে পারতে। আমরা সোজাই যাবো, প্রথমে শিখছি তো সোজা যাচ্ছি। চলো, তো বলছি একটি শহরের জনসংখ্যা প্রথম বছরে 10% বৃদ্ধি। আচ্ছা, 10% বৃদ্ধি মানে কত পার্সেন্ট হলো সেটা? 110% ইন্টু তারপরের বছর বলছে দ্বিতীয় বছরে 20% হ্রাস। আচ্ছা, 20% হ্রাস মানে কত পার্সেন্ট হলো সেটা? 80% হলো, 80/100। তৃতীয় বছরে আবার 15% বৃদ্ধি পেয়েছে, তার মানে কি লিখবো? 100-তে 15 বেশ মানে 115/100।
আর এইটা সমান সমান গিয়ে দাঁড়িয়েছে কত ভাই? এইটা সমান সমান গিয়ে দাঁড়িয়েছে এই মানটা, ঠিক আছে? এইটা সমান সমান এই মানটা দাঁড়িয়েছে। ওই শেষে জনসংখ্যা আমরা এটা ক্যালকুলেশন করলাম, শেষে বলছে নাকি সমান সমান মান হয় ওইটা। ওকে, এবার কাটাকুটি করো। আচ্ছা, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, ঠিক আছে ভাই। এবার দেখো এখানে 4 20-তে 80 হয়, 5 20-তে 100 হয়। ওকে, এবার দেখো এখানে 5 23 কত হয়? 115 হয়, আর এদিকে 5 20-তে 100 হয়। চলো 4 দিয়ে যদি কাটি কত হয় ভাই? এখানে 5 হয়। 5 হয় তো নাকি? 5 হয়। আচ্ছা, তাহলে 5 যদি হয় এখানে থাকলো পরে। এইবারে তুমি এখানে কাটাকুটি করো একে। 23 দিয়ে কাটলে কত হচ্ছে? 11 দিয়ে কাটলে হবে তো 57,500। আচ্ছা, একে 11 দিয়ে কাটো প্রথমে। 11 দিয়ে কাটলে 57,500, হ্যাঁ, এটা আসলো। আর 23 দিয়ে কাটো, দেখো 23 দুগুনি 46 হয়, রইল বাকি কত? 11। 11 মানে 15, মানে 25 23 হয়, তার দুটো শূন্য আছে। এইবার ভাই কোনাকুনি, তাহলে এখানে কিন্তু কিছু নেই। তাহলে এইবার দেখো এইগুলো কিন্তু কোনাকুনি গুণ, এটা কিন্তু উপরে আছে। তাহলে x সমান সমান হচ্ছে, এখানে তো 2500 আসে, কেটে দেখো সমান সমানে উপর উপরে কাটাকুটি যায়, নিচে নিচে কাটাকুটি যায়, আর কোনাকুনি গুণ হয়। এখানে আছে 5 5 25 আর 0 গুণ 10 গুণ মানে 250, তাই তো? অপশন সি। তাহলে 25 25 625, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, টোটাল 3টে শূন্য। তাহলে 62 কত? 6,25,000। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে কারোর অসুবিধা নেই তো? তাহলে শুরুতে জনসংখ্যা ছিল এইটা। হ্যাঁ, কি বললে ভাই? আরে কেউ একজন বললে কিছু, বলো ভাই। বুঝতে পেরেছি। ওকে, এবার এই অঙ্কটাকে আমরা, যেহেতু এইটা করতে করতে গিয়ে লাস্টে ভ্যালু দেওয়া আছে, এটা আমরা এক্স না দিয়ে একবারে লিখতে পারি। উল্টো দিকে লিখছি মানে উল্টো করে আমার লিখতে হবে, কারণ এটা এখন আছে আর আমরা ছিল, এই ছিল মানে পিছনের দিকে যাচ্ছি। শুরুতে ছিল, তাহলে ছিল মানে পিছনের দিকে যাচ্ছি, আর পিছনের দিকে যখন যাবো উল্টে লিখবো। 10% বৃদ্ধি মানে জানি 110/100, সেটাকে উল্টে লিখলে কি হবে? 100/110। সিমিলারলি 20% হ্রাস মানে কি? 80%, উল্টে লিখলে কি হবে? 100/80। সিমিলারলি এটাও 15% বৃদ্ধি মানে 115/100, উল্টো করে লিখলে 100/115। বুঝতে পেরেছো ভাই? এবার একই রকমভাবে কাটাকুটি করো, 2 শূন্য 2 শূন্য আউট করে দিতে পারি আমরা এখানে। তাহলে এখানে 11 দিয়ে কাটলে কত আসছে? 11, যাই হোক 11 দিয়ে কাটলে কত এসেছিল? আচ্ছা, এখানে এভাবে কেটে না, সুবিধা হবে। 57,500। যাই হোক, কাটাকুটি করো, সেই মান কিন্তু একই রকম আসবে, দেখবা। নেক্সট, চিনির দাম 20% কমেছে। একজন ব্যক্তি এখন 400 টাকায় 8 কেজি বেশি চিনি কিনেছেন। আচ্ছা, আগে 20%টাকে নিয়ে আমরা ছেড়খানি করব। 20% কমেছে মানে কি? প্রকৃত দাম মানে আগে দাম কত ছিল বের করব, আর এখন দাম কমার পরে বের করব। তাহলে 20% কমেছে, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু মনে নেই নাকি, ভুলে গেছো? 1/5, মানে 5 ছিল প্রকৃত মানে আগে, সেখানে কমেছে, বলছে কমেছে মানে 1 কমেছে, 1/5 মানে 5-এ 1 কম, তার মানে 4 হলো। ভাই এটা কিসের রেশিও আছে? এই যে দাম বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে দামের রেশিও। ওকে, এটা হচ্ছে দামের রেশিও। আর তোমাদের আমি বলেছিলাম দামের রেশিওর উল্টো কি, কারণ আমার 8 কেজির কথা বলেছে, চিনির আসল দাম প্রতি কেজিতে চেয়েছে, তাহলে পরিমাণটা আমাকে বের করতে হবে। তাহলে দামের রেশিওর উল্টো বা ব্যস্ত অনুপাত হয় কি? কোয়ান্টিটি বা পরিমাণের রেশিও। মাথায় রাখবে ভাই, এইগুলো কিন্তু অনেক কাজে দেয়। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের হিসাবে, দেখো আগে পাচ্ছিলাম 4 ইউনিট পরিমাণে, এখন পাচ্ছি 5 ইউনিট পরিমাণে। তাহলে আমাদের হিসাবে কতটুকু বেশি পাচ্ছি? 1। আমাদের হিসাবে বলছি 1 বেশি। অঙ্কে বলেছে কত বেশি? 400 টাকাতে কত বেশি বলেছে? 8 কেজি বেশি। তাহলে আমাদের যা রেশিও ধরেছি পরিমাণের, তার থেকে কত গুণ বেশি? 8 গুণ বেশি। ঠিক আছে, তাহলে চেয়েছে কি?
আসল দাম আসল দামে প্রতি কেজি, চিনির আসল দাম প্রতি কেজিতে কত ছিল? আসল দাম বলতে এই আসলটার পরিমাণ বের করব। তাহলে 1 মানে যদি 8 হয়, 4 মানে কত হবে? 32 হবে। তাহলে আসল দামটা চেয়েছে, মানে আগের দামটা। তাহলে 32 কেজি পাচ্ছিলাম 400 টাকাতে। টাকা তো সেম, 400 টাকাতে লাগলে আগে পাচ্ছিলাম কত? 32। তাহলে 400/32 করলে ভাই কত হবে দেখো তো? তুমি বলবে 4 8 32, এখানে 5 8 40। 50/4 মানে তো 4 12 48। তাহলে এইটা হবে অ্যান্সার। 12.5 টাকা করে কিন্তু প্রতি কেজির দাম ছিল। এবার এই অঙ্কে আসে যে বর্তমানে চালের দাম কত, বা মানে কত করে দাম। সেক্ষেত্রে কি করবে দেখো, এখানে 1 মানে যদি 8 হয়, 4 মানে 32 পেলে। সিমিলারলি 5 মানে কত? 5 মানে 40 কেজি। তাহলে এখন পাচ্ছি 40 কেজি, দাম তো সেই 400 টাকায়। 40 কেজি যদি পাই এখন, তাহলে কত হচ্ছে? 10 টাকা করে। তাহলে এখন প্রতি কেজির দাম 20% কমেছে বলে 10 টাকা করে হয়েছে। কারোর বুঝতে অসুবিধা? আচ্ছা দাদা, আসল দাম বলেছে এখানে, তাহলে ওখানে আসল দাম পাওয়া যাচ্ছে ওপরে, তাহলে আমরা 4 দিয়ে এখানে গুণ করলাম। 4 তো পরিমাণ। 4 পরিমাণ মানে বাপু, এটা তোমার 4 কি? এটা তো কোয়ান্টিটি, রেশিওর কোয়ান্টিটি, বুঝতে পেরেছো? এটা তো আমাদের রেশিও, অ্যাকচুয়াল কোয়ান্টিটি তো নয়। আমাদের হিসাবে আমরা যেটা অনুপাতিক হারে বের করলাম, গায়ের জোরে যাকে বলে, সেই হিসাবে দেখা যাচ্ছে 4 কেজি প্রকৃত বা আসল ছিল, আর এখন দাঁড়িয়েছে 5 কেজিতে। তো আমাদের হিসাবে আমরা কতটুকু বেশি পাচ্ছি বলো? 1 কেজি। কিন্তু 1 কেজি তো বেশি অঙ্কে বলেনি, অঙ্কে কত বেশি বলেছে? 8 কেজি। তাহলে আমরা যেটা 1 কেজি বলছি, অ্যাকচুয়ালি অঙ্কে সেটা কত কেজি? 8। তাহলে 1-এর থেকে কত গুণ বেশি, মানে আমাদের থেকে কত গুণ বেশি বলো? 8 গুণ বেশি। তাহলে আমরা যেটা 4 ধরেছি সেটা 4 না, তারও 8 গুণ 32। আমরা যেটা 5 ধরেছি সেটাও 5 না, 40। এবার দেখো 32 কেজি আর 40 কেজি ডিফারেন্স, 8 কেজি এলো। ক্লিয়ার হয়েছে এবার? এই ভ্যারি করাটা যদি শিখতে পারো ভাই, আমার অঙ্ক আমার বলে না, ম্যাক্সিমাম অঙ্ক তুমি নামাতে পারবে। আর যারা পুরনো আছে তারা তো জানোই, দাদা এইভাবেই করাই, অনুপাত আর ফ্র্যাকশন করেই করাই। আর এইভাবে টাইমটা নষ্ট কম হবে, অঙ্কটা বুঝতে ইজি হয়। 12 দাগ দেখো, একটি পরীক্ষায় 80% ছাত্র ইংরেজিতে নাকি পাশ করেছে। আচ্ছা, 80% ছাত্র পাশ করেছে মানে দেখো ইংলিশে তাহলে 80% পাশ করলো। একটু ভেঙে করি, এটা হচ্ছে পাস মার্ক, এটা ফেল পার্সেন্ট মার্ক। প্রথমে বলছি ইংলিশ। আচ্ছা, ইংলিশে সে যদি 80%, মানে 80% ছাত্র যদি ইংলিশে পাস করে, তাহলে ফেল করলো কত পার্সেন্ট? 20%। একদম 100-তে 80, আর তাহলে 20% ফেল। এবার বলছে গণিতে, মানে ম্যাথামেটিক্সে কি হয়েছে, 75% গণিতে পাস করেছে। আচ্ছা, 75 যদি গণিতে পাস করে, তাহলে ফেল করলো কত পার্সেন্ট? 25%। বলছে উভয় বিষয়ে ফেল করেছে 15%। এই উভয় বিষয়ে মানে কি জানো ভাই? উভয় বিষয়ে মানে এই যে টোটাল মান আছে 20 আর 25 কত? 45। তাহলে এই 45 জনের মধ্যে, 15 জন এমন আছে যে কি আছে, ইংলিশেও ফেল আবার ম্যাথেও ফেল করেছে। তার মানে কি, একবার ইংলিশেও 15টাকে ধরা হয়েছে, আবার এখানেও 15টাকে ধরা হয়েছে। তাহলে অ্যাকচুয়াল মানটা বের করতে গেলে একটা 15 তো বাদ দিতে হবে ভাই উভয়ের, তাই না? কারণ ও একবার কি ইংলিশেও কাউন্ট হয়েছে, আর একবার ম্যাথেও কাউন্ট হয়েছে, যারা দুটো বিষয়ে ফেল করেছে, তাই না? তাহলে আমরা 15টাকে যদি বাদ দিয়ে দিই, 15 টাকা যদি বাদ, উভয় বিষয়ে তো 15%, এটাও 15 রয়েছে, এতেও 15 আছে, তাহলে ওই 15%টাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার থেকে যাবে যে কোনো না কোনো বিষয়ে ফেল, তাই না? কতজন? তাহলে 45 থেকে 15 বাদ দিলে কত? 30। তাহলে 30% এমন ব্যক্তি আছে যারা কোনো না কোনো বিষয়ে ফেল করেছে।
তাহলে পরীক্ষায় উপস্থিত মোট ছাত্রের সংখ্যা কত? বলছে যদি 350 জন ছাত্র উভয় বিষয়ে পাস করে, কি চেয়েছে ভাই? 30% যদি কোনো না কোনো বিষয়ে ফেল করে থাকে, তাহলে এবার বলো ভাই উভয় বিষয়ে পাস করেছে কত পার্সেন্ট? 30% বলেছে ফেল, তাহলে 70% আছে এমন ব্যক্তি যারা প্রত্যেকটা বিষয়ে পাস করেছে। আর এই 70% মানেই অঙ্কে কত বলে দিয়েছে ভাই? 350 জন বলেছে পাস। তাহলে 70% মানেই 350। ছাত্রের সংখ্যা মোট কত পার্সেন্ট ধরেছিল প্রথমে? 100%। অঙ্ক মানে শূন্য শূন্য কাটলে 5 সাথে 35, 5 গুণ 100 মানে 500। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বুঝতে কারোর অসুবিধা? না। বুঝতে যদি অসুবিধা না হয়, এইবার কিন্তু আমি অন্য একটা বেসিক ক্লিয়ার করব। এটা তো অঙ্ক করালাম আজ শতকরা দিয়ে বোঝানোর জন্য, এরপর দিনও একটা চ্যাপ্টার নিয়ে আসবো, আর প্রত্যেকদিন লাস্টে তো বোঝাবো বলেছি। ঠিক আছে? দেখো ভাই, অনেকে আমরা অনেক কিছুই বুঝি না, সূত্রও জানি না। সূত্র মুখস্থ করতে হবে, কিছু কিছু পয়েন্ট মুখস্থ করতে হবে, কিছু কিছু জিনিস জানতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু আমাকে জানতে হবে। যেমন প্রথম থেকে যদি শুরু করি, এ যারা বেসিক ক্লিয়ার নেই তার জন্য লসাগু গসাগুর কথা যদি বলি, আচ্ছা গসাগু মানে কি আর লসাগু মানে কি? লসাগু কি জিনিস আর গসাগু কি জিনিস, কে বলতে পারবে? তার মানে হচ্ছে দেখো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে ছোট যে সংখ্যাটা দিয়ে, গুণিতক মানে গুণ, আর গসাগু মানে কি? সব থেকে বৃহত্তম মান, গরিষ্ঠ, যেটা দিয়ে ভাগ করা যায়। তাই লসাগু গসাগু যদি বলি, যদি বলা হয় 12 আর 8-এর লসাগু এবং গসাগু কত, কি করে বের করব? তার মানে হচ্ছে গসাগু মানে সব থেকে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 12 এবং 8-কে ভাগ করা যায়? 24 ভাগ করা যায় 12 আর 8-কে। এ কি? 3 4 12, 4 2 8। তাহলে 12 আর 8-এর গসাগু হচ্ছে 4। আর গসাগুর সঙ্গে যখন এদের মৌলিক উৎপাদক দুটো গুণ করা হয়, তাই 4 গুণ 3 গুণ 2 করলে চলে আসবে কি? 4 6 14। তাহলে এইখান থেকে তোমরা ক্লিয়ার হতে পারলে যে গসাগুর সঙ্গে মৌলিক উৎপাদক যদি গুণ করা হয় সংখ্যা দুটোর, আমরা পাচ্ছি কি? লসাগু। আর এই মৌলিক উৎপাদক মানেই তো এদের কি? রেশিও। 12 আর 8-এর রেশিও কত হয়? লঘিষ্ঠ রূপ কি হয়? 3:2 হয়, 4 দিয়ে ভাগ, তাই না? আর যেই ওইটাই হচ্ছে তোমার গসাগু। এই জন্যই বলা হয় যখন আমরা লসাগুকে এই 24, এই লসাগুকে যখন আমরা গসাগু দিয়ে ভাগ করি, তখন কি পড়ে থাকে? সংখ্যা দুটোর মৌলিক উৎপাদকের গুণফল, তাই না? তাহলে এখানে 3 2 6, দেখো তাহলে একটা হচ্ছে 3 আর একটা রেশিও হচ্ছে 2। এই জন্যই আমি বলে থাকি লসাগু গসাগুর ম্যাথের ক্ষেত্রে, যারা ভাই ম্যাথ ক্লাস প্র্যাকটিস করবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে অলরেডি লসাগু গসাগুর, দেখে নেবে। এবার লসাগু গসাগুতে একটা সূত্র আছে, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে কি? দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু কি হয়? লসাগু ইন্টু গসাগু। তাহলে এখান থেকে যদি বলে যে কোনো একটি সংখ্যা বের করতে, তাহলে কি? লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটা পাবে। আবার এখান থেকে সিমিলারলি যদি বলে লসাগুর মান বের করতে, তাহলে দুটি সংখ্যার গুণফলকে গসাগু দিয়ে ভাগ করবে। আবার যদি বলে গসাগুর মান বের করতে, তাহলে দুটি সংখ্যার গুণফলকে লসাগু দিয়ে ভাগ করবে। এই কটা দিয়েই তো তোমাদের পরীক্ষায় আসে। অনেকে বাপু আমরা বুঝি না যে ভগ্নাংশের লসাগু গসাগু কি করে করি। আচ্ছা যদি বলা হয় 2 এবং আচ্ছা 2 পূর্ণ 1/3 লসাগু কত, কত হবে? কত হবে এদের লসাগু?
পারবে না ভাই? 14 হবে 2/3। আচ্ছা এটাকে আমরা তাহলে ভাঙি, এটাকে ভাঙলে কত হয়? এটাকে ভাঙলে হয় কত? 3 দুগুণে 6 আর 7/3। 7/3। এবার দেখো ভাই, এর নিচে কিছু নেই। ভগ্নাংশের লসাগু করতে বললে ওপরের গুলোর লসাগু করতে হয়, নিচের গুলোর গসাগু করতে হয়। তো দেখো এর নিচে কিছু নেই, তার মানে গসাগু এদের এক হবে, আর এক গসাগুর দাম নেই। ঠিক আছে, ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে এখানে 7/3, তাহলে 7 আর 2 এর লসাগু করলে কি হবে? পরস্পর মৌলিক সংখ্যা, তার মানে গুণফলটাই হবে লসাগু। তো 7 2 14 যদি লসাগু হয়, অনেকে এটা আবার পারে না, ভাগ করতে জানে না। এই 14কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7 হয়। আর এই 14কে 7/3 দিয়ে ভাগ করলে কত হয়? অনেকেই জানে না, 6 হয়। এই 3টা উপরে গুণ হয়ে যায়, 7 2 14, আর সেই 2 3 কেন হয় দেখে নাও। আমি যদি বলি 14/7/3, এটা মানে কি? এটা মানে তো এটা যে 14 নিচে কিছু নেই মানে 1 আছে, আর পরেরটা ভাগাকার মানে উল্টে যাবে, 3/7 হয়ে যায়। তাই 7 দুগুণে 14, তাহলে 3 দুগুণে উপরে উপরে 6 হয়ে গেল। এই জন্য হয়, অনেকেই জানি না আমরা এটা। এই জন্য ওয়ার্ক অ্যান্ড টাইমের অঙ্কে ভুল করি, নল চৌবাচ্চার অঙ্কে ভুল করি। বুঝেছো ভাই? তাহলে এইগুলোকে শিখতে হয়। আচ্ছা ছোট্ট একটা জিনিস দিই তোমাদের, দেখি কে পারে। 4 2 3, আচ্ছা 6, 8/9। আচ্ছা এটার প্রথমে বের করো লসাগু কত। লসাগু কত এটার? 8/3 লসাগু। 8/3। আচ্ছা তাহলে প্রথমে দেখো, ভগ্নাংশের লসাগু করতে বলা মানে কি? ওপরের গুলোর লসাগু। তাহলে 8 2 এবং 4 লসাগু। আমি ছোট একটা ফান্ডা শিখিয়েছিলাম লসাগু বের করার। এ ভাই মাইক্রোফোন অফ করবে। আমি ছোট্ট একটা ফান্ডা শিখিয়েছিলাম যে আগে দেখবো যে বৃহত্তম সংখ্যা কি আছে। 4 2 আর 8-এর মধ্যে দেখতে পাচ্ছি বৃহত্তম সংখ্যা হচ্ছে 8। এবার দেখবো সেই সংখ্যাকে অন্য দুটো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তুমি দেখলে 4 দিয়েও ভাগ যায়, 8 2 দিয়েও ভাগ যায়, তার মানে ওই বড় সংখ্যাটাই তখন লসাগু। ওকে, তাহলে 8 হচ্ছে ওদের লসাগু। যখন লসাগু করতে বলে ভগ্নাংশের, ওপরের গুলোর লসাগু আর নিচের গুলোর গসাগু। তাহলে 9 6 এবং 3, তাহলে এদের কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে? দেখতে পাচ্ছি 3 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 8/3 হবে এখানে লসাগু। এইবার যদি বলে এদের গসাগু বার করো, কি গসাগু বার করো, তখন 2 এবার গসাগু বের করতে সেম দেখো, যেটাই আমাকে বলতে দেবে, তোমরা জানো, চুপ থাকতে বলেছি আমি। দেখো গসাগু মানে কি জানিস? যখনই বল, দেখো লসাগু বললে ওপরেরটার লসাগু নিচেরটার গসাগু, সিমিলারলি একই পদ্ধতি। গসাগু বললে ওপরেরটার গসাগু নিচেরটার লসাগু, মানে যেটাই বলবে সেটা ওপরেরটা আর তার বিপরীতটা নিচে। তাহলে গসাগু বের করতে বললে ওপরেরটার গসাগু, তাহলে ওপরেরটার গসাগু কত? 8 2 এবং 4কে দেখতে যে কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে, প্রত্যেকটা 2 দিয়ে ভাগ যাবে। আর নিচেরটার লসাগু, গসাগু বের করতে বলেছে মানে উপরেরটার গসাগু নিচেরটার লসাগু। 3 6 9, এদের লসাগু কত হবে? দেখো 9 সংখ্যাটাকে ধরলে 3 দিয়ে ভাগ যায়, কিন্তু 6 দিয়ে ভাগ যায় না। তাহলে কি করবো? 3 আর 9 ডাবল করে দাও, 9 ডাবল 18, 18কে দেখো 6 দিয়ে ভাগ যায়, তার মানে 18 হচ্ছে এলসিএম। এবার এটা কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে? কাটাকুটি করলে কেটে দিতে হবে কিন্তু 1/9, তাহলে এদের এলসিএম 1/9, এই সরি গসাগু। এইভাবেই কিন্তু ভগ্নাংশের লসাগু গসাগু করতে হয় ভাই। এবার আমরা অনেকেই জানি না যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট, অনেকেই আমরা বুঝতে পারি না, তাই না? আচ্ছা এর ভিতরে যদি বলা হয় বৃহত্তম মান কোনটা, খোঁজো কত, কোনটা হবে? আমরা কি করে করি? একই নিয়ম দিয়ে যত টাইপের ভগ্নাংশের থেকে বৃহত্তম বলুক, ঊর্ধ্বক্রম বলুক, অধক্রম বলুক করে দেবো। কি নিয়ম? লব এবং হরের ডিফারেন্স বের করবা। কি? লব আর হরের ডিফারেন্স বের করো, কত হয়? 1 হয়।
তাই লব আর হরের, দেখো ওপরটাকে আমরা লব বলি আর নিচেরটাকে আমরা হর বলি, আর এই লব আর হরের ডিফারেন্সটা বের করে লবকে ভাগ করবে সেই ডিফারেন্স দিয়ে। তাহলে 1 দিয়ে সেই 4কে ভাগ করলে কত হবে? 4 হবে। সিমিলারলি এদের ডিফারেন্স কত? 1 আছে। তাহলে লবকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 6কে 6ই হবে। এদের ডিফারেন্স কত আছে ভাই? 5 আছে। 5 আছে না? তাহলে 5 দিয়ে 8কে ভাগ করলে কত হবে? 1.6 কত হবে? 1.6। দেখো 5 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা খুবই সোজা। কি করবে? তাদের ডবল করে দাও, একটার আগে দশমিক দিয়ে দাও। দেখো 8 দিয়ে 16, একটার আগে দশমিক, 5 দিয়ে ভাগ হয়ে গেল। 14 এবং 10-এরও সেই একই রকম পদ্ধতি। 4 হচ্ছে ভাই ডিফারেন্স, তাই 14কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? তুমি বলবে 3 4 কত হয়? 12। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে মনে হচ্ছে কোথাও। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। চলো কত হচ্ছে? 3.5। তাহলে দেখা যাচ্ছে 3.5। তাহলে 3.5 যদি হয়, এর ভিতরে বৃহত্তম কোনটা? 1/4। 2/10। দেখো ভাই এখানে একটু মিস্টেক আছে। এইটা যদি এটা কাটাকুটি যাবে যখন কেটে দেবে, তো কাটাকুটি যাবে না তো অঙ্কে, এটা ভুল আছে। ওই জন্যই ভুল হয়েছে আমাদের। ঠিক আছে, কাটাকুটি গেলে কেটে দেবে। কত হচ্ছে তাহলে এটা? 7/5। হ্যাঁ, মৌলিক সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে 2 হবে। 2 এর ডিফারেন্স মানে কত হচ্ছে? এবার 3.5 আসবে। না 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 না, কত আসবে? এখানে ডিফারেন্স কত? 2। 3.5 হবে। 3.5 আসবে। হ্যাঁ 3.5 আসবে, কিন্তু এখানে একটু ছিল। প্রকৃত ভগ্নাংশ করতে হবে না এগুলো, মানে হ্যাঁ হ্যাঁ, এটা ভুল হয়েছে না, এইটা ভুল হয়েছে, তাই তো। ভগ্নাংশ এমন তো হয় না। যাই হোক, এটা প্রকৃত ভগ্নাংশ হবে, এখানে একটু ভুল আছে। যাই হোক, তো এই সিস্টেমে কিন্তু আমরা করব। ঠিক আছে, এটাকে 11 করে দিতে পারি। এটাকে 11 করে দাও, সুবিধা হবে। 11 করলে কত হচ্ছে ডিফারেন্স? 3। প্রকৃত ভগ্নাংশ এটা 3। এবার 3 দিয়ে 8কে ভাগ করলে কত হবে? 2.66 আসতে থাকবে। আচ্ছা, এটাকে এবার দেখো, তাহলে এখানে 7/5 থাকলে সেটা 5/7 করবে। 5/7 করো। ও, এই জন্য হচ্ছে না ভাই। ঠিক আছে ঠিক আছে, একই রকম, কোনো অসুবিধা নেই। আগের যেটা করলাম ওটাও সেম একই রকম হবে। তাহলে এখানে 5/7 করো, তাহলে কত হবে? 2 দিয়ে 5 ভাগ করলে 2.5 হবে। তাহলে এর ভিতরে বড় কোনটা? 2.66। যদিও বা এইটা, আরে 2.66 করে হয়, 6 পেয়েছে না? না না স্যার, যদি বা এগুলো না দেখলেও বোঝা যাচ্ছে যে এগুলোই অ্যান্সার হবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু বৃহত্তম ক্ষুদ্রতম যাই বলুক না, কোনো ডিফারেন্স দিয়ে লবকে ভাগ, এক কথায় ডিফারেন্স দিয়ে লবকে ভাগ। 1000টা নিয়ম শেখার থেকে। হ্যাঁ, যদি প্রকৃত ভগ্নাংশ যদি একটা যদি না দেয় মিডিলে ওরকম প্রকৃত ভগ্ন তাও ডিফারেন্স করে করবে, অসুবিধা কোথায়? তুমি বলতে পারো যদি 14/10 দেয়, তাই তো? ভুল হয়ে যাবে। 14/10 দেয়, তাই বলছো তো? হ্যাঁ, তাহলে সেই মানটাকে তুমি আলাদা করে করে দাও, লিখে দাও, 14/1.4 লিখে রাখো, অসুবিধা কোথায়? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ 1.4 লিখে রাখো আলাদাভাবে, দিয়ে তারপর চেক করবে, কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে এই গেল তোমাদের। কি করলাম এখন? বৃহত্তম ক্ষুদ্রতম ভগ্নাংশের শিখলে ভাই। ঠিক আছে, অনেক কিছু শিখে ফেলেছি। এবার বেশি দিলে এবার মাথার উপর যাবে না তো দাদা? হ্যাঁ, পাওয়ারের যোগ বিয়োগ গুণ ভাগগুলো একটু বলে দেবে? পাওয়ারের যোগ বিয়োগ গুণ ভাগগুলো, তাই তো? হ্যাঁ, ওইগুলো পাওয়ারের তো দেখো, পাওয়ারের যোগ, দেখো যোগটা শেখায়, আগে গুণ শেখো। দেখো পাওয়ার যদি থাকে 2.6 ইন্টু, ছোটো ছোটো বোঝায়, এখানে 2.6 ইন্টু 2.3 ইন্টু 2.4। তো এটা মানে কি? দেখো মাথায় রাখবে, যখন গুণ সম্পর্ক থাকবে
এবং বেজ, এটাকে বলে বেজ আর এটাকে বলে পাওয়ার। বেজ যদি সমান হয়, আবার বলছি, বেজ যদি সমান হয় আর যদি গুণ সম্পর্ক থাকে, সেক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে বেজ হচ্ছে 2 আর পাওয়ার 6 আর 6 12 আর 3 15 আর 4 19। বোঝা গেল? আর যদি বলে ভাগ, মনে করো এখানে রয়েছে 2 এর পাওয়ার 8 আর সেটাকে ভাগ করতে বলছে 2 এর পাওয়ার 2 দিয়ে। তো ভাগ মানে কি হয়ে যায়? ভাগ মানে বিয়োগ হয়ে যায় পাওয়ার। বেজ যখন সেম, বেজ দেখো সেম হতে হবে, কিন্তু বেজ যখন সেম, ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। তাহলে এটা মানে 2 এর পাওয়ার 6। ক্লিয়ার করতে পারলাম? এবার যদি বলে যোগের ক্ষেত্রে ভাই, তখন কি, তাই না? 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, এটা মানে কি হয়ে যাবে? 2 এটা যদি বোঝানো হয়, আচ্ছা, স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা মানে কি? 2 স্কয়ার। এরা কিন্তু দেখো একটা এ আর একটা স্কোয়ার, এটা হবে 2 স্কোয়ার কিন্তু ভাই যোগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে হলে কি হতো? গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় বললাম। তাহলে পাওয়ার যোগ, এখানে দুটো এখানে দুটো, কত হয়ে যাবে? 4টে। বোঝা গেল ভাই? আর যদি এমন থাকতো স্কোয়ার মাইনাস স্কোয়ার, তার মানে কি হবে? বিয়োগের ক্ষেত্রে দেখো একটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ মানে 0 হয়ে যাবে। ঠিক আছে? যদি এমন থাকতো 2 স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান সমান কত হবে? দেখো দুটো স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ, তাহলে একটা স্কোয়ার হয়ে যাবে। মাথায় রাখবে, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়, আর না হলে এইভাবে কিন্তু হয়। ঠিক আছে? ক্লিয়ার করতে পারছি? হয়েছে ভাই? এবার যোগ বিয়োগ গুণ ভাগ পাওয়ারের। পাওয়ারের ওই ভগ্নাংশ দিয়ে থাকে না, ওইগুলো পারি না। ভগ্নাংশ কোনগুলো বলতে হবে ভাই, না হলে কি করে হবে? 3/4 এরা দেয় না। আচ্ছা, বুঝে গেছি। 2 পূর্ণ 3। ওকে ওকে ওকে, বুঝে গেছি। 2 এর পাওয়ার আছে 1/5, আচ্ছা 1/5 না, রুট দিয়ে থাকে। মনে করো 2 এর পাওয়ার আছে তোমার হচ্ছে এইটা 1/5, এরকম বলছো? হ্যাঁ হ্যাঁ, এইগুলো আচ্ছা, ও বুঝে গেছি। এই যে 2 এর পাওয়ার মনে করো 1/5 আছে, 2 এর, এবার ধরো 3 এর পাওয়ার 1/3 আছে, মনে করো 4 এর পাওয়ার 1/2 আছে। এটা ছোট করেই করি, হ্যাঁ, এরাও 3 ধরো। এক্ষেত্রে যদি বলা হয় কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, কি করে করবে ভাই? কি করে করবে? কি করবে? হরগুলোর এলসিএম করে নেবে। তাহলে এখানে 2 আছে, এখানে 3 আছে, 3 আছে, তাই 3 3 2 এর এলসিএম কত হবে? 6 হবে। 6 যদি হয়, এই 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 2 স্কয়ার। তার মানে 2 এর স্কোয়ার হয়ে যাবে। 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2 এর স্কোয়ার। এখানেও 3 দুগুণী 6, মানে 3 এর স্কোয়ার হয়ে যাবে। এখানেও কত হবে? 2 3 মানে 4 এর পাওয়ার কিউব। তাহলে দেখো 2 এর স্কোয়ার মানে কত? 4, 3 এর স্কোয়ার মানে 9, 4 এর কিউব মানে 64। তাহলে এর ভিতরে বৃহত্তম কোনটা? এইটা। বুঝতে পেরেছো? আর একটা দেখো, অনেকে বোঝে না, যে √3, √3 2, √4 4, এর ভিতরে বড় কোনটা ছোট কোনটা? তো মাথায় রাখবে, রুট মানে কি? 3 এর পাওয়ার হাফ। এটা মানে কি? √3 মানে কি? 1/3। জাস্ট 1/3, এইগুলো রুট থাকলে 3 হয়ে যাবে। এটার তার মানে কি হবে? 4 রয়েছে মানে √4 রয়েছে মানে কি? 1/4। আর ওই আগের রকম নিয়মে করবে, তারপরে একটা লাইন এক্সট্রা করে, তারপরে সেম লসাগু করবে হরগুলোর, করে পাওয়ারে কনভার্ট করে নেবে। বোঝাতে পারলাম এবার? মিনময় নাকে জিজ্ঞাসা করছিলে না? ঠিক আছে। এবার সমস্যা হলে অঙ্ক পাঠাবে, ঠিক আছে? তাহলে ফুল ক্লিয়ার করতে পারবো। শেখাতে শেখাতে অনেক কিছুই শিখেছি, কিছু চুটকুলা শেখাই। দেখো,
কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা খুবই সোজা। কি করতে হয়? তাকে ডবল করে দিতে হয়। তাহলে এর ডবল করে দাও, দিয়ে একটার আগে দশমিক দিয়ে দিতে, হয়ে গেল ভাগ। বুঝতে পেরেছো ভাই? কি বললাম, বুঝতে পেরেছো? যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা খুবই সোজা, তাকে ডবল করে একটার আগে দশমিক। যেমন আমি 80-কে ভাগ করব, তাই তো 5 দিয়ে। আমরা জানি কি 500 আছে, কিন্তু আমরা কি করলাম? ডবল করে একটার আগে দশমিক। 60। তাহলে 80-র ডবল কত? 160। তাহলে একটার আগে দশমিক দিয়ে দাও। তো শূন্য, পয়েন্টের পরে শূন্য, তার দাম নেই, তার মানে 16, তাই না? এইটা। এইবার একটা মনে করো 78 রয়েছে, এটাকে 5 দিয়ে গুণ করাও সোজা। কি করবে? এইবার এটাকে দেখো, গুণের সময় অর্ধেক করতে হয় আর ভাগের সময় ডবল করতে হয়। তাহলে একে অর্ধেক করে একটার পর দশমিক। এবার একে অর্ধেক করলে কত হয় ভাই? 39। আর তারপরে একটা শূন্য দিতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। বুঝা গেল? আচ্ছা, 4 দিয়ে অনেকে বুঝে না যে 18 গুণ 25 মানে কত। তাহলে একটা জিনিস ভাবো ভাই, 4 গুণ 25 মানে কত? 100। আচ্ছা, তাহলে আমরা এই 18টাকে যদি লিখি 16 + 2, কোনো এফেক্ট পড়বে? লেখাই যায় না ভাই? তাহলে এই 16টাকে, এই 16-র ভিতরে 4 কতবার আছে? 4 বার। তার মানেই কি, একটা 4 বার মানেই 25 দিয়ে গুণ মানে 100। তাহলে এখানে 4 বার গেল, তার মানে এখানে কত আছে? 400 আসে। সিমিলারলি আর দুটো 25 মানে 50 আছে। তার জন্যই কিন্তু ছেলেপিলে দেখা মাত্র অনেকে বলছিল 450। ঠিক আছে? এইবার দেখো মজাদার বিষয়, আরও বড় করলাম। এইবার 78 × 25 মানে কত? সিমিলারলি কি করবে? 4 দিয়ে ভাগ করবে। 4 × 9 = 76। এখনো দুটো 25 বাকি, দুটো 25 মানে 50। তাহলে 4 × 1900 প্লাস ওই দুটো 25 মানে 50, মানে 1950। যারা নতুন শিখছে তাদের মজা লাগছে, বুঝতে পেরেছি। মনে করে এবার 99 × 25, একই রকম সিস্টেম। কি করবে? 4 দিয়ে ভাগ করবে। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 × 24 = 96। 99 হতে এখন 3 বাকি, 3 বাকি মানে 3টে 25 বাকি। তাহলে 9900 হয়ে যাবে। 9900 প্লাস 3টে 25 75, মানে 99 75। অনেক কিছুই শেখার আছে, এইটুকু শেখালাম। ঠিক আছে ভাই, 11 দিয়ে গুণ করো। 75 না দাদা। আচ্ছা, তাহলে 24। হ্যাঁ, 4 × 24 = 96 তো। হ্যাঁ, ঠিক 24 75 হবে, 99 কেন হবে? যেটাতে ভাগ করছি। আচ্ছা, 11 দিয়ে গুণ করাও কিন্তু খুবই সোজা ভাই, পরীক্ষায় আসুক আর যাই করুক। যেমন কি 16 × 11, তার মানে কি কিছুই না। এই লাস্টে পাতিয়ে দাও, এটা যেটা প্রথমে পাতাও, যেটা শেষে পাতাও, আর ওদেরকে যোগ করে লিখে দাও। তাহলে 6 × 1 = 7 হয়ে গেল। আর তাছাড়া 11 বিভাজ্যতার নিয়ম তো আছেই, সেটা একটু দেখে নেবে, পরীক্ষায় আসে। হ্যাঁ, 11টা যদি 3 অঙ্কের সংখ্যা হয় তো করে দাও, কোনো ব্যাপার না। 3, 2, 5 × 11 একই রকম ভাবে। দেখো ভাই, 3, 5 কি করবে? যোগ করতে যাও, 5 আর 2 = 7। তারপরে হাতে থাকলে হাতে ধরবো, হাতে নেই এখানে। 3 আর 2 = 5 হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ। মনে করো 2, 4, 5, 2, 7, এটাকে 11 দিয়ে গুণ করো। খুবই সোজা, একই রকম পন্থা। 2 আর 7 লিখে রাখো। 7 আর 2 = 9, হাতে থাকলে ধরে নেবো। 2 আর 5 = 7, 5 আর 4 = 9, 4 আর 2 = 6 হয়ে গেল 11 দিয়ে গুণ। হ্যাঁ, কি 11 কিউব তো খুবই সোজা। এই তো 11 কিউব। 11 কিউব না, মানে 4টে 11। কি 4টে 11? তুমি কি, কোনটা কি বলতে চাইছো ভাই? 4টে 11 না, 4টে 1 তুমি যেটা বলছো হয়তো, তাই তো? হ্যাঁ। এটার কথা বলছো? কথায়
2 3 4 5 1 2 3 1 2 3 4 চারটে এক আছে না? মাঝখানে 4 হবে আর পাশে 3 2 1 হবে। এই তো কি করতে হয়, 1 2 3, চারটে এক মানে 4, আবার কি 3 2 1, এটা বলছো? এটা বল। হ্যাঁ এটা ভাই, এটা শুধু এক্ষেত্রে না, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই রকম, মনে আছে? হ্যাঁ, একই সংখ্যা হলেই হবে এরকম। একই সংখ্যা হলেই হয়। একই সংখ্যা হলে যোগ, যোগের ক্ষেত্রে একটা শিখেছিলাম, মনে আছে? যোগের ক্ষেত্রে শিখেছিলাম। এরকম যদি থাকে, একটা করে যদি বাড়তে থাকে, তখন কি করতে হয় মনে আছে? প্রথম 9 হলে লাস্টের গুলো যোগ করে গুণ করতে হবে। কি করতে হবে? এইটা ধরবে যাচ্ছে, এগুলো আর দেখবো না। যখন একটা বাড়তে হয় তখন কি আগের দিন শিখিয়েছি, তাহলে প্রথমে কত হবে? 3 হবে, তাই তো নাকি? তখন 3 হবে 3 3 প্রথমে 3 আর 3 আর 3 এর 9, তারপর আবার 3 আর 3 এর 9, 3 আর 3 এর 9। কি 3 3 9, 3 3 9? 3 6 9 তারপরে হবে। প্রথমে 3 হবে 3 6 6 আর 9 এরকম হবে গুণ যখন যোগ করলে কত আসছে? যোগ করলে কত আসছে ভাই? 9 6 3 3699। এটাই কি 9, তাই তো? এই টাইপের গুলো কি করে করতে হয়? তারপরে করতে হয় কত? 9 আবার 3 9, সরি 6 6 তারপরে 3। ওইটা খুব ভালো লেগেছিল দাদা, যেটা শেষে 5 থাকলে স্কয়ার করা। কিন্তু দাদা আগের দিন কিরম ভাবে এটা করলে, লাস্টেরটা কি করে হয়ে গেল চারটে করতে করতে? ওটা অন্য অঙ্ক ছিল, দেখো কোনোটা মিস্টেক আছে। ওটা পয়েন্ট ছিল। ওটা পয়েন্ট ছিল, পয়েন্ট থাকলে হবে, পয়েন্ট না থাকলে হবে না, ওটা পয়েন্টের অঙ্ক ছিল। আর এটা উল্টো দিক দিয়ে যেতে হবে, এটাও হবে, এটা উল্টো দিক দিয়ে হবে। এই তো বলো, ওটা পয়েন্টে ছিল তাই। বলো ওইটা খুব ভালো নিয়ম, ওইটা খুব ভালো নিয়ম ছিল, যেটা লাস্ট 5 থাকলে স্কয়ার করার নিয়ম। আচ্ছা, অনেক কিছুই আছে, অনেক কিছু শিখবে। আচ্ছা মোটামুটি একটু বেসিকের ধারণা এসছে একদম নতুন যারা?